আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে আমাদের ফার্স্ট সেমিস্টারের একদম লাস্টে যে রেডক্স রিয়াকশন রয়েছে তার শেষে একটা পার্ট রয়েছে সলিবিলিটি অ্যান্ড সলিবিলিটি এফেক্ট। আজকে আমরা সেই অংশটা একটুখানি আলোচনা করব। সো লেট আস স্টার্ট উইথ solubility and solubility effect, common ion effect and their application, সেই জায়গাটা। সো প্রথমে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে solubility product. So first we have to define what is solubility product. In a saturated solution of a sparingly soluble electrolyte, the product of the concentration of the constituent ions is a constant at a given temperature. The ion concentration being raised to the proper raised to the power equal to the respective number of ions of each kind furnished by one molecule of the electrolyte on complete dissociation. এখন এটার মানে কি? সো লেট আস টেক অ্যান এক্সাম্পল, তাহলে আমাদের কাছে এই ডেফিনেশনটার মানেটা একটুখানি ক্লিয়ার হবে। সো ধরে নেওয়া যাক একটা ইলেকট্রোলাইট AXBY। সো এটা সলিউশনে ডিসোসিয়েট করছে ইন দ্য ফর্ম XA প্লাস Y B মাইনাস। তাহলে concentration of A plus to the power X into concentration of B minus to the power Y is a constant at a constant
temperature. তাহলে যেহেতু একটা মলিকুল AXBY on complete dissociation X mole of A and Y mole of B minus জেনারেট করে, সো তাহলে A plus to the power X এবং B plus to the power Y তাদের গুণফল হচ্ছে কনস্ট্যান্ট অ্যাট এ কনস্ট্যান্ট টেম্পারেচার। সো এই একই রকম ভাবে আমরা যদি এটা রিয়াল এক্সাম্পল নিই তাহলে আমরা দেখতে পাবো সে ক্যালসিয়াম ফ্লোরাইড সেটা সলিউশনে ডিসোসিয়েট করে অবভিয়াসলি ইন সলিড। ক্যালসিয়াম 2+ aqueous plus 2 fluoride aqueous, তাহলে KS সেটা হচ্ছে কনসেন্ট্রেশন অফ ক্যালসিয়াম 2+ into fluoride square. So this is called solubility product and this is constant at a constant temperature. এখন solubility product principle এইটা অ্যাকচুয়ালি আসছে from the law of mass action by the equilibrium established by a sparingly soluble salt. কিরম ভাবে, ধরা যাক আমরা যদি এইভাবে ব্যাপারটা দেখি যে একটা স্পেয়ারিংলি সলিউবল সল্ট, আমাদের ফর সিম্পলিসিটি আমরা শুধুমাত্র AB যদি ধরি, তাহলে AB হচ্ছে একটা সলিড, সেটা সলিউশনে ডিসোসিয়েট করে দিচ্ছে A প্লাস প্লাস B মাইনাস। এখন ল অফ মাস অ্যাকশন অনুযায়ী law of mass action অনুযায়ী that is the equilibrium constant K equilibrium is equal to activity of A plus into activity of B minus by activity of undissociated AB. So activity of solid AB that may be taken as unity since it is a pure component. So K equilibrium becomes A plus into A B minus, অথবা যেহেতু যে সলিউশনটা নিয়ে আমরা কাজ করছি সেটা হচ্ছে এক্সট্রিমলি ডাইলুট কারণ হচ্ছে যে আমরা যে সল্টটা নিয়েছি দ্যাট ইজ দ্য স্পেয়ারিংলি সলিউবল, তার মানে ওয়াটারের তার সলিবিলিটি খুব কম, সো তার ফলে ডিসোসিয়েটেড দ্য সলিউশনের যে পরিমাণ A প্লাস এবং B মাইনাস জেনারেট করেছে তার অ্যামাউন্টটা অল্প। সো সিন্স দ্য সলিউশন ইজ এক্সট্রিমলি ডাইলুট, সো তার ফলে আমরা অ্যাক্টিভিটিকে ইজিলি কনসেন্ট্রেশন দিয়ে রিপ্লেস করতে পারি since the solution is dilute. So we can replace activity by concentration and we get concentration of A plus into concentration of B minus is equal to constant is equal to Ks. তাহলে এভাবে আমরা solubility প্রোডাক্টের ধারণাটা পাই। আচ্ছা, যেখানে কিন্তু একটা জিনিস আমাদের বারে বারে যেটা খেয়াল রাখতে হবে সেটা কিন্তু solubility product principle, এটা কিন্তু অ্যাপ্লিকেবল ফর স্পেয়ারিংলি সলিউবল ইলেকট্রোলাইট যেখানে একটা ইকুইলিব্রিয়াম কিন্তু এক্সিস্ট করছে। ফর স্ট্রং ইলেকট্রোলাইট যেটা অ্যাকুয়াস সলিউশনে কমপ্লিটলি ডিসোসিয়েটেড ফর্মে আছে তার ক্ষেত্রে যদি ইকুইলিব্রিয়াম এক্সিস্ট করছে না, ফলত সেখানে কিন্তু এই ধরনের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টেরও কোনো প্রশ্ন নেই এবং ফলত এই ধরনের সলিউবিলিটি প্রোডাক্ট এই ব্যাপারটাই সেখানে থাকবে না। আচ্ছা, এর পরে আমরা যে টার্মটা দেখব দ্যাট ইজ দ্য কমন আয়ন এফেক্ট। So what is common ion effect?
Now, in the saturated solution of a sparingly soluble electrolyte, if we change the concentration of an ion, the concentration of other ion will adjust itself to maintain the constancy of the solubility product. সো এখানে আমরা একটু বোঝার চেষ্টা করি যে আমরা এখানে এটা বলতে কি বোঝাচ্ছি। না, ধরা যাক আমরা সিলভার ক্লোরাইডের একটা স্যাচুরেটেড সলিউশন নিয়েছি, ইন অ্যাকুয়াস সলিউশন। সো সেখানে সিলভার ক্লোরাইড ডিসোসিয়েটেড হয়ে আছে as Ag plus aqueous and Cl minus aqueous. So now if we add some NaCl or KCl from outside, তাহলে যেহেতু সলিউশনে ক্লোরাইড আয়নের কনসেন্ট্রেশন ইনক্রিজ করছে, সো কিছুটা সিলভার আয়ন এবং ক্লোরাইড আয়ন কম্বাইন করে আনডিসোসিয়েটেড ফর্ম সিলভার ক্লোরাইড জেনারেট করবে, যাতে সলিউশনে ক্লোরাইড আয়নের কনসেন্ট্রেশনটা ফিক্স থাকে। সো তাহলে এটাকে আমরা বলছি কমন আয়ন এফেক্ট। তার মানে the concentration of silver ion will decrease in such a way so that the product of silver ion concentration and chloride ion concentration remain constant at a given temperature. এখানে কিন্তু একটা জিনিস আমাদের খুব ইম্পর্টেন্ট, যেটা আমাদের মনে রাখতে হবে, যে এই যে কমন আয়ন এফেক্ট, সেটা হচ্ছে আমরা বলতে পারি যে দিস ইজ অ্যাকর্ডিং টু লা-স্যাটলিয়ার প্রিন্সিপাল, যে কোনো একটা সিস্টেমকে আমরা যদি বাইরে থেকে ডিস্টার্ব করি, তাহলে সিস্টেমটা নিজে এমনভাবে অ্যাডজাস্ট করছে যাতে সেই যে ডিস্টারবেন্স সেটাকে প্রিভেন্ট করা যায়। এখানে হ্যাঁ, যেটা আমাদের খুব ইম্পর্টেন্টলি মনে রাখতে হবে যে এই কমন আয়ন এফেক্ট দিস ইজ অ্যাপ্লিকেবল ফর স্পেয়ারিংলি সলিবল ইলেকট্রোলাইট। তার কারণ স্পেয়ারিংলি সলিবল ইলেকট্রোলাইটের ক্ষেত্রে কিন্তু এরকম ধরনের একটা ইকুইলিব্রিয়াম এক্সিস্ট করবে, এবং সেক্ষেত্রে কিন্তু ইকুইলিব্রিয়াম শিফটিং এর একটা প্রশ্ন থাকছে। যদি এটা একটা স্ট্রং ইলেকট্রোলাইট হতো লাইক NaCl আর KCl,
তাহলে সেক্ষেত্রে কোনো ইকুইলিব্রিয়াম এক্সিস্ট করতো না, এবং ক্লোরাইড আমি বাইরে থেকে যদি আরো অ্যাড করতাম তাহলে ডেফিনেটলি সলিউশনের কোনো চেঞ্জ হতে পারতো, বাট দ্যাট ইজ নট ডিউ টু দ্য শিফটিং অফ ইকুইলিব্রিয়াম, যেহেতু সেখানে কোনো রকম ইকুইলিব্রিয়াম নেই। সে ধরা যাক আমরা যদি সোডিয়াম ক্লোরাইডের একটা স্যাচুরেটেড সলিউশন নিই, আমরা এখানে একটু ডাটা দিয়ে বোঝার চেষ্টা করি। সে ধরা যাক আমরা সোডিয়াম ক্লোরাইডের টেক solution of say KCl, and it is a saturated solution. This is saturated solution of KCl. আচ্ছা, আমরা যদি একটুখানি ডাটা নিই তাহলে দেখব যে KCl এর solubility of KCl is 272.6 gram per liter, whereas solubility of NaCl is 265.5 gram per liter. এখন এই স্যাচুরেটেড সলিউশন অফ KCl এর মধ্যে যদি আমি add NaCl তাহলে কি হবে? এখন যেহেতু KCl এর সলিবিলিটি NaCl এর থেকে বেশি, সো ইট ইজ অবভিয়াস যে NaCl টাই প্রেসিপিটেট পড়বে বা NaCl টা সলিউশন থেকে সেপারেটেড হয়ে যাবে। কিন্তু আমরা যদি এখানে ভাবি যে KCl যেহেতু আমি বাইরে থেকে সোডিয়াম ক্লোরাইড অ্যাড করছি এবং ফলত ক্লোরাইড আয়নের কনসেন্ট্রেশন বাড়ছে এবং ফলত KCl সলিউশন থেকে সেপারেট আউট হবে, তাহলে সেটা কিন্তু ভুল। তার কারণ এখানে কিন্তু KCl বিং এ স্ট্রং ইলেকট্রোলাইট, সেখানে কোনো ইকুইলিব্রিয়াম এক্সিস্ট করছে না, ফলত সেখানে কিন্তু কমন আয়ন এফেক্টের কোনো ব্যাপার এখানে থাকবে না। তো তার ফলে এখানে ডেফিনেটলি যেটা এক্সেস স্যাচুরেটেড সলিউশন মানে সেখানে আর সলিউশনে NaCl বা KCl ডিজলভ করার উপায় নেই। সো এক্সেস যে সোডিয়াম ক্লোরাইড সেটা কিন্তু ডেফিনেটলি সলিউশন থেকে সেপারেট আউট করবে, কিন্তু দ্যাট ইজ নট ডিউ টু কমন আয়ন এফেক্ট। সো তাহলে কমন আয়ন এফেক্ট কিন্তু অ্যাপ্লিকেবল ফর স্পেয়ারিংলি সলিউবল ইলেকট্রোলাইট, সেটা কিন্তু স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এবার আমরা যেটা দেখব যে তাহলে কি এই যে আয়ন এর কোনো সল্টের আমরা যে তার কি কোনো ইফেক্ট আমরা কি আছে কোনো একটা এই ধরনের ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে। সো লেট আস কনসিডার দ্য সল্ট এফেক্ট। ধরা যাক আমরা আগের সলিউশনের কথাটাই কনসিডার করি, আগে যে ইকুইলিব্রিয়ামটা ধরা যাক এটাকে saturated solution of silver chloride। এখন এখানে আমি একটা বাইরে থেকে সল্ট অ্যাড করছি, অ্যাড say sodium nitrate salt to this saturated solution। So silver chloride সেটা ডিসোসিয়েটেড কন্ডিশনে আছে ইন দ্য ফর্ম অফ Ag+ and Cl-। এবার এখানে যদি আমি NaNO3 বাইরে থেকে অ্যাড করি তাহলে NaNO3 ডিসোসিয়েট করছে অ্যাজ Na+ and NO3-। তাহলে যেহেতু সিলভার ক্লোরাইড এবং NaNO3 এর মধ্যে কোনো আয়ন কমন নেই, সো আমরা জেনারেলি এক্সপেক্ট করা উচিত আমাদের যে সেক্ষেত্রে সলিউশনে ইকুইলিব্রিয়া কোনোভাবেই হ্যাম্পার করবে না। বাট দ্য অ্যাকচুয়াল সিচুয়েশন ইজ নট লাইক দ্যাট। এখানে সোডিয়াম নাইট্রেট অ্যাড করার ফলে সলিউশনে কিছুটা বদল ঘটবে এবং সেটার জন্য আমাদের যেটা কনসিডার করতে হবে দ্যাট ইজ দ্য অ্যাক্টিভিটি সলিবিলিটি প্রোডাক্ট। কেন অ্যাক্টিভিটি সলিবিলিটি প্রোডাক্ট? যখন আমরা কনসেন্ট্রেশন সলিবিলিটি প্রোডাক্ট এই টার্মটা যখন আমরা কনসিডার করেছি তখন আমরা বলেছিলাম যে দ্য আয়নিক স্ট্রেংথ অফ দ্য সলিউশন মাস্ট বি লো,
যখন activity coefficients are nearly unity. So at a solution of low ionic strength, activity coefficients are unity. এবং সেই কারণে আমরা অ্যাক্টিভিটি সলিবিলিটি প্রোডাক্টকে কনসেন্ট্রেশন সলিবিলিটি প্রোডাক্ট দিয়ে রিপ্লেস করতে পেরেছিলাম। কিন্তু যখন আমরা বাইরে থেকে সোডিয়াম নাইট্রেট অ্যাড করছি তখন সলিউশনের আয়নিক স্ট্রেংথ আর স্মল নয়, লো আয়নিক স্ট্রেংথের সলিউশন, সেটা আমরা কনসিডার করতে পারি না। তার কারণ সলিউশনে আয়নের সংখ্যা অনেক বেড়ে গেছে এবং আয়নিক স্ট্রেংথও ডেফিনেটলি বেড়ে গেছে। তো তাহলে সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, সেক্ষেত্রে আমাদের কনসেন্ট্রেশন সলিবিলিটি প্রোডাক্টের বদলে অ্যাক্টিভিটি সলিবিলিটি প্রোডাক্ট কনসিডার করতে হবে। এবং অ্যাক্টিভিটি সলিবিলিটি প্রোডাক্ট যদি আমরা কনসিডার করি তাহলে দেব যে এই ধরনের একটা সল্টের অ্যাডিশনের ফলে যার কোনো কমন আয়ন নেই, সেটারও একটা সিগনিফিকেন্ট এফেক্ট থাকছে অন দ্য solubility of that sparingly soluble electrolyte. আচ্ছা, এখন অ্যাক্টিভিটি সলিবিলিটি প্রোডাক্ট থেকে আমরা জানি the activity solubility product is equal to a, আমরা যদি ধরে নিই যে we are considering the dissociation of AB solid into A plus and B minus, where AB is a sparingly soluble electrolyte. তাহলে Ka is AA plus into A B minus, activity of A plus and activity of into activity of B minus. So AA means concentration of A plus into activity coefficient of A plus into concentration of B minus into activity coefficient of B minus, or এটাকে আমরা লিখতে পারি since concentration of A plus and concentration of B minus এদের গুণফলটা হচ্ছে concentration solubility product, so that means this is equal to Ks into a gamma A plus into gamma B minus কে আমরা লিখছি gamma plus minus square। তাহলে যেখানে হচ্ছে গামাটা হচ্ছে অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট আর গামা প্লাস মাইনাস সেটা হচ্ছে মিন অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট। তাহলে ফ্রম Debye-Huckel the limiting law আমরা যেটা পাই সেটা হচ্ছে for aqueous solution at 25 degrees centigrade, log gamma plus minus is equal to minus 0.509 Z plus Z minus into mu to the power half, where Z plus and Z minus are the absolute value of the formal charge of different types of ions are mu, that is the ionic strength of the solution, half Ci Zi square,
where Ci is concentration of the ions, Zi is the charge, formal charge, of the ions. তাহলে এখান থেকে আমরা একটা জিনিস আমাদের কাছে ক্লিয়ার, যে সলিউশনে আয়নের সংখ্যা যত বাড়বে তত এই মিউ, that is which depends on Ci and Zi, that is concentration of ions, তাহলে সেটা ইনক্রিজ করবে, এবং মিউ যত ইনক্রিজ করবে তত লগ গামা প্লাস মাইনাস সেটা ডিক্রিজ করবে, যেহেতু আগে একটা মাইনাস সাইন আছে। এখন লগ গামা প্লাস মাইনাস যদি ডিক্রিজ করে তাহলে যেটা ঘটবে সেটা হচ্ছে এই ভ্যালুটা ডিক্রিজ করবে। তাহলে যেহেতু অ্যাক্টিভিটি সলিবিলিটি প্রোডাক্ট ইজ কনস্ট্যান্ট, সো গামা প্লাস মাইনাস যদি ভ্যালু ডিক্রিজ করে তাহলে এদের গুণফলটাকে কনস্ট্যান্ট রাখতে গেলে কনসেন্ট্রেশন সলিবিলিটি প্রোডাক্টকে ইনক্রিজ করতে হবে। তার মানে সলিউশনে ওই যে স্পেয়ারিংলি সলিবল ইলেক্ট্রোলাইট তার কনসেন্ট্রেশন বাড়তে হবে, তার মানে সেটাকে আরো বেশি করে সলিউশনে ডিসলভ করতে হবে। তাহলে যদি এই ধরনের কোনো সল্ট আমরা সলিউশনে অ্যাড করি যেটা কোনো কমন আয়ন নেই, তাহলে আমরা দেখতে পাবো সলিউশনের আয়নিক স্ট্রেংথ ইনক্রিজ করার জন্য সেই স্পেয়ারিংলি সলিবল ইলেক্ট্রোলাইটের সলিবিলিটি সলিউশনে কিছুটা ইনক্রিজ করেছে। তাহলে যদি কোনো কমন আয়ন থাকে, তার মানে আমরা যেটা আগের ক্ষেত্রে উল্লেখ করেছিলাম যে একটা সিলভার ক্লোরাইডের স্যাচুরেটেড সলিউশনের মধ্যে সোডিয়াম ক্লোরাইড আমরা অ্যাড করছি, তাহলে সেক্ষেত্রে আমরা ইনিশিয়ালি দেখতে পাবো ডিউ টু কমন আয়ন এফেক্ট সিলভার ক্লোরাইডের সলিবিলিটি প্রথমে ডিক্রিজ করছে, কিন্তু তারপরে আমরা দেখবো যখন আমরা লার্জ এক্সেস অফ সিলভার সোডিয়াম ক্লোরাইড আমরা সলিউশন অ্যাড করব, তখন কিন্তু সলিউশন আয়নিক স্ট্রেংথ ইনক্রিজ করার জন্য আমরা দেখবো যে সিলভার ক্লোরাইডের সলিবিলিটি কিন্তু ইনক্রিজ করছে, আবার আরো বেশি করে সিলভার ক্লোরাইড সেক্ষেত্রে সলিউশনে ডিসলভ করতে শুরু করেছে। সো দিস ইজ দ্য সল্ট এফেক্ট। এবার আমরা দেখব এই যে সলিবিলিটি প্রোডাক্ট প্রিন্সিপাল, এটাকে ইউজ করে আমরা কি করে প্রেফারেন্সিয়াল প্রেসিপিটেশন অফ সালফাইড অর ক্লোরাইড অর সালফেট এইগুলো আমরা আর হাইড্রোক্সাইড এগুলোকে কিভাবে আমরা প্রেসিপিটেট করতে পারি। সো প্রথম আমরা যে উদাহরণটা দেখব সেটা হচ্ছে প্রেসিপিটেশন অফ সালফাইড। আচ্ছা, এইখানে আমাদের একটা জিনিসের রেফারেন্স টানলে একটু সুবিধে হয়, সেটা হচ্ছে দ্যাট ইজ দ্য অ্যানালিটিক্যাল গ্রুপ অফ আয়নস। আমরা জানি এরকম কিছু আয়নগুলোকে যাদের বিহেভিয়ার একই রকম তাদের কিছু অ্যানালিটিক্যাল গ্রুপে ভাগ করা যায়, উইচ ইজ নট সেম টু দ্য পিরিয়ডিক টেবিল। পিরিয়ডিক টেবিলে আমরা যে গ্রুপগুলো দেখতে পাই তাদের সঙ্গে সেম নয়। সেখানে আমরা দেখেছি যে সেই ধরনের অ্যানালিটিক্যাল গ্রুপগুলোতে আমাদের গ্রুপ 2 সেখানে রয়েছে মার্কারি এবং লেড, কপার এবং ক্যাডমিয়াম, whereas গ্রুপ 3b সেখানে রয়েছে ম্যাঙ্গানিজ এবং জিঙ্ক। আচ্ছা, এবার আমরা দেখি যে দুটো ক্ষেত্রেই দুটো অ্যানালিটিক্যাল গ্রুপেই আমাদের এরা প্রেসিপিটেট পড়ে হচ্ছে ইন দ্য ফর্ম অফ সালফাইড। তার মানে কপার ক্যাডমিয়াম এদের মতো মেটাল এরাও প্রেসিপিটেট করছে ইন দ্য ফর্ম অফ সালফাইড। আবার ম্যাঙ্গানিজ জিঙ্ক এরাও প্রেসিপিটেট পড়ছে ইন দ্য ফর্ম অফ সালফাইড, যদিও দুটো ক্ষেত্রে রিয়েজেন্ট আলাদা, এবং এই গ্রুপ রিয়েজেন্টগুলো তৈরি করা এমনভাবে সেট করা হয়েছে এমনভাবে যাতে এক একটা মেটাল আয়ন, এক একটা সেট অফ মেটাল আয়ন একটা নির্দিষ্ট কন্ডিশনে প্রেসিপিটেট করে। তাহলে কন্ডিশনটা কি না, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ডায়ালুট HCl মিডিয়ামে H2S পাঠালে আমরা দেখতে পাচ্ছি কপার বা ক্যাডমিয়াম প্রেসিপিটেট পড়ে যাচ্ছে, কিন্তু সেই কন্ডিশনে কিন্তু ম্যাঙ্গানিজ বা জিঙ্ক তারা কিন্তু প্রেসিপিটেট পড়ছে না, যদিও এরাও কিন্তু সালফাইড ফর্মে প্রেসিপিটেট পড়ে। তাহলে এরা কখন প্রেসিপিটেট পড়ছে না, যখন অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড মিডিয়ামে আমরা H2S পাস করাচ্ছি। তাহলে প্রশ্ন হচ্ছে যে দুটো কন্ডিশনে দুটোই যখন সালফাইড হিসেবে প্রেসিপিটেট পড়ছে তখন দুটো আলাদা কন্ডিশনে কেন এরা প্রেসিপিটেট পড়ছে। সেটার কারণ হিসেবে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে কপার এবং ক্যাডমিয়াম আমরা যদি স্পেসিফিক ভ্যালু উল্লেখ করি, তাহলে কপার সালফাইডের সলিবিলিটি প্রোডাক্ট হচ্ছে রাফলি
in the order of 10 to the power minus 44. Cadmium sulfide solubility product roughly equal to 10 to the power minus 28. ম্যাঙ্গানিজ সালফাইডের সলিবিলিটি প্রোডাক্ট, এগুলো প্রত্যেকটা সলিবিলিটি প্রোডাক্ট ভ্যালু। ম্যাঙ্গানিজ সালফাইডের হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 15, আর জিঙ্ক সালফাইড তার হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 23। এখন আমরা যদি একটুখানি রিয়েজেন্টগুলোর দিকে তাকাই তাহলে আমরা দেখব যে প্রথম ক্ষেত্রে আমরা অ্যাসিডিক মিডিয়াম H2S পাস করেছিলাম। এদের ক্ষেত্রে কপার এবং ক্যাডমিয়ামের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দ্য সলিবিলিটি প্রোডাক্ট ভ্যালু ইজ ভেরি লো। তার মানে আমরা যদি ধরে নিই যে চারটে মেটাল আয়ন কপার, ক্যাডমিয়াম, ম্যাঙ্গানিজ এবং জিঙ্ক চারটেই রাফলি ইকুয়াল কনসেন্ট্রেশনে রয়েছে, তাহলে কোনটা প্রেসিপিটেট পড়বে, কপার, ক্যাডমিয়াম, ম্যাঙ্গানিজ এবং জিঙ্কের মধ্যে কোনটা প্রেসিপিটেট পড়বে সেটা ডিপেন্ড করে আছে সালফাইডের কনসেন্ট্রেশনের উপর। যাদের ক্ষেত্রে সলিবিলিটি প্রোডাক্ট ভ্যালু লো, তাদের ক্ষেত্রে লো সালফাইড আয়ন কনসেন্ট্রেশনে দেখতে পাওয়া যাচ্ছে যে তাদের সলিবিলিটি প্রোডাক্টকে আয়নিক প্রোডাক্ট এক্সিড করে যাচ্ছে। তার মানে একটা লো সালফাইড আয়ন কনসেন্ট্রেশন সলিউশনে কপার আয়ন এবং সালফাইড আয়নের কনসেন্ট্রেশনের গুণফল কপার সালফাইডের সলিবিলিটি প্রোডাক্টকে এক্সিড করে যাচ্ছে এবং তখন সেটা সলিউশন থেকে প্রেসিপিটেট পড়ে যাচ্ছে। বা ক্যাডমিয়াম সালফাইডের ক্ষেত্রে ক্যাডমিয়াম আয়ন এবং সালফাইড আয়নের কনসেন্ট্রেশনের গুণফল ক্যাডমিয়াম সালফাইডের সলিবিলিটি প্রোডাক্টকে এক্সিড করে যাচ্ছে এবং ফলত সেটা সলিউশন থেকে পড়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে এখানে আমরা আবার খেয়াল করে নিই যে কখন একটা সাবস্টেন্স সলিউশন থেকে প্রেসিপিটেট পড়বে না, যখন সলিউশনে আয়ন রেসপেক্টিভ আয়নের কনসেন্ট্রেশনের গুণফল যেটাকে আমরা বলে থাকি আয়নিক প্রোডাক্ট, সেটা সলিউশনের সলিবিলিটি সেটা ওই সাবস্টেন্সের সলিবিলিটি প্রোডাক্টের থেকে এক্সিড করে যাবে। আচ্ছা, তো আমরা দেখি যে কিভাবে দুটো আয়নের ক্ষেত্রে এই কন্ডিশনে সলিবিলিটি প্রোডাক্ট এক্সিড করে যাচ্ছে আয়নিক প্রোডাক্ট, আর কেন বাকি দুটোর ক্ষেত্রে এক্সিড করছে না, কিভাবে সেটা আমরা কন্ট্রোল করছি। প্রথম ক্ষেত্রে আমরা H2S পাস করেছিলাম ডাইলুট HCl মিডিয়ামে, এবং H2S দিস ইজ এ উইক ইলেকট্রোলাইট এবং এর ওয়াটারের সলিবিলিটি খুব কম এবং এটা ডিসোসিয়েট করে অ্যাজ H প্লাস HS মাইনাস অ্যান্ড HS মাইনাস H প্লাস প্লাস S2 মাইনাস। সো তার ফলে আমরা দেখতে পাচ্ছি যে HCl which is a strong electrolyte এবং dissociated as H plus এবং Cl minus. So in acidic medium, due to presence of H plus ion, কমন আয়ন এফেক্টের জন্য, যেহেতু এখানে একটা ইকুইলিব্রিয়াম এক্সিস্ট করছে, কমন আয়ন এফেক্টের জন্য H2S এর ডিসোসিয়েশন ইজ সাপ্রেসড, ফলত সলিউশনে সালফাইড আয়নের কনসেন্ট্রেশন ইজ ভেরি লো। দ্যাট লো সালফাইড আয়ন কনসেন্ট্রেশন ইজ সাফিসিয়েন্ট to over solubility product of copper sulfide and cadmium sulfide, but not sufficient to overcome the solubility product of manganese sulfide and zinc sulfide. তার ফলে আমরা দেখতে পাচ্ছি যে যখন HCl মিডিয়ামে আমরা H2S পাস করাচ্ছি তখন সেক্ষেত্রে আমাদের কপার সালফাইড এবং ক্যাডমিয়াম সালফাইড প্রেসিপিটেট পড়ছে, কিন্তু ম্যাঙ্গানিজ সালফাইড এবং জিঙ্ক সালফাইড প্রেসিপিটেট পড়ছে না। হোয়ারাস যখন আমরা পরে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড মিডিয়ামে বা অ্যামোনিয়াকাল মিডিয়ামে যখন আমরা H2S গ্যাস পাঠাচ্ছি, তখন অ্যামোনিয়াম হাইড্রক্সাইড সেটা ডিসোসিয়েট করে অ্যামোনিয়াম আয়ন এবং OH মাইনাস, এবং বিইং ইট ইজ সিন্স ইট ইজ অ্যালকালাইন, সো এটা H প্লাস আয়নকে কনজিউম করবে। তার ফলে আমরা দেখতে পাবো যে H2S এর ডিসোসিয়েশন that becomes much more favorable এবং ফলত সলিউশনে H2S আরো বেশি করে ডিসোসিয়েটেড কন্ডিশনে থাকবে এবং সালফাইড আয়নের কনসেন্ট্রেশন বাড়তে থাকবে, এবং সেই সালফাইড আয়নের কনসেন্ট্রেশন ইজ সাফিসিয়েন্ট টু ওভারকাম দ্য সলিবিলিটি প্রোডাক্ট অফ ম্যাঙ্গানিজ অ্যান্ড জিঙ্ক। ফলত আমরা দেখতে পাবো যে অ্যাসিডিক মিডিয়ামে চারটের মধ্যে প্রেফারেন্সিয়ালি শুধুমাত্র কপার এবং ক্যাডমিয়াম সালফাইড প্রেসিপিটেট পড়ছে, ম্যাঙ্গানিজ এবং জিঙ্ক কিন্তু পড়ছে না। ফলত কপার এবং ক্যাডমিয়ামকে প্রেসিপিটেট সালফাইড হিসেবে প্রেসিপিটেট ফেলার পর যদি তাকে আমরা সলিউশন থেকে ফিল্টার আউট করে ফেলি, তারপরে সেই সলিউশনের মধ্যে যদি আমরা অ্যালকালাইন মানে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম হাইড্রক্সাইড অ্যাড করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু ম্যাঙ্গানিজ এবং জিঙ্ককে আমরা আলাদা করে প্রেসিপিটেট হিসেবে পেয়ে যাব। সো এইভাবে তাহলে আমাদের দুটোকে কিন্তু সেপারেশন করা সম্ভব using the advantage of solubility product principle. ঠিক একইভাবে অ্যানালিটিক্যাল গ্রুপ 3A তে রয়েছে
অ্যানালিটিক্যাল গ্রুপ 3A তে রয়েছে আয়রন, অ্যালুমিনিয়াম এবং ক্রোমিয়াম। এরা প্রেসিপিটেট করে ইন দ্য ফর্ম অফ হাইড্রক্সাইড। কিন্তু গ্রুপ 3A তে যদিও এরা হাইড্রক্সাইড হিসেবে প্রেসিপিটেট করে, কিন্তু ম্যাগনেসিয়াম সেটা কিন্তু হাইড্রক্সাইড হিসেবে প্রেসিপিটেট পড়ে না, ইভেন ইন প্রেজেন্স অফ OH মাইনাস আয়ন। কেন হয় না? তার কারণ হচ্ছে যে আমরা যদি এদের সলবিলিটি প্রোডাক্ট ভ্যালু দেখি, তাহলে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড তার সলবিলিটি প্রোডাক্টের ভ্যালু হচ্ছে 10⁻⁻23। ক্রোমিয়াম হাইড্রক্সাইড তার হচ্ছে 10⁻⁻29, whereas ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড তার সলবিলিটি প্রোডাক্ট হচ্ছে 10⁻⁻11। সো দেখতে পাওয়া যাচ্ছে যে অ্যালুমিনিয়াম এবং ক্রোমিয়ামের সলবিলিটি প্রোডাক্ট ভ্যালু ইজ লো ক্রোমিয়াম হাইড্রক্সাইডের, ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইডের কম্পারেটিভলি হাই। সো ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইডকে প্রেসিপিটেট ফেলতে গেলে আমাদের হায়ার কনসেন্ট্রেশন অফ OH মাইনাস আয়ন দরকার। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে এখানে আমরা হাইড্রক্সিল আয়নের কনসেন্ট্রেশনকে তাহলে কিভাবে কন্ট্রোল করছি? আমরা এই অ্যানালিটিক্যাল গ্রুপ 3A তে যখন প্রেসিপিটেট ফেলি তখন সেখানে আমরা ইউজ করি অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম হাইড্রক্সাইড মিক্সচার। এখন অ্যামোনিয়াম হাইড্রক্সাইড বিং এ উইক ইলেকট্রোলাইট, সো অ্যামোনিয়াম হাইড্রক্সাইড ডিসোসিয়েট করে অ্যাজ NH4 plus and OH minus. Whereas ammonium chloride, since it is a salt, so it is a strong electrolyte এবং dissociate করে as NH4 plus and Cl minus. So তার ফলে আমরা দেখতে পাচ্ছি যে অ্যামোনিয়াম আয়নের কনসেন্ট্রেশন হাই হওয়ার কারণে তার ফলে অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের ডিসোসিয়েশন ইজ সাপ্রেসড। সো সলিউশনে যেটুকুনি OH মাইনাস আয়ন জেনারেট করে দ্যাট ইজ অনলি সাফিসিয়েন্ট টু প্রেসিপিটেট অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড or ক্রোমিয়াম হাইড্রক্সাইড, কিন্তু দ্যাট ইজ নট সাফিসিয়েন্ট টু প্রেসিপিটেট ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড। ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড যদি প্রেসিপিটেট করতে হয় তাহলে সেক্ষেত্রে আমাদের একটা স্ট্রং বেস লাইক NaOH যদি আমরা দিই তাহলে সেক্ষেত্রে কিন্তু ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড প্রেসিপিটেট করে যেতে পারে। ফলত এভাবে আমরা হাইড্রক্সাইড আয়নের কনসেন্ট্রেশনকে কন্ট্রোল করে প্রেফারেন্সিয়ালি অ্যালুমিনিয়াম এবং ক্রোমিয়াম হাইড্রক্সাইডকে আগে একটা সলিউশন মিক্সার থেকে প্রেসিপিটেট করে নিতে পারি এবং তারপরে তাকে ফিল্টার আউট করে বার করে নেওয়ার পর আমরা স্ট্রং ইলেকট্রোলাইট, স্ট্রং অ্যালকালি অ্যাড করে ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইডকে প্রেসিপিটেট করতে পারি। আচ্ছা, এই একই ধরনের প্রিন্সিপাল ইউজ করে আমরা যেটা করতে পারি যে প্রেসিপিটেশন, এটা হচ্ছে প্রেসিপিটেশন অফ হাইড্রক্সাইড। প্রেসিপিটেশন অফ হাইড্রক্সাইড। এরপর আমরা দেখব প্রেসিপিটেশন অফ কার্বনেট। আচ্ছা, এখানে আমরা দেখি যে অ্যানালিটিক্যাল গ্রুপ 4 সেখানে রয়েছে বেরিয়াম, স্ট্রংশিয়াম এবং ক্যালসিয়াম, যারা কার্বনেট ফর্মে প্রেসিপিটেট পড়ে। যদিও ম্যাগনেসিয়াম 2+ সেটা কিন্তু ওই অ্যানালিটিক্যাল গ্রুপে প্রেসিপিটেট পড়ে না ইন দ্য ফর্ম অফ কার্বনেট। এই একইভাবে প্রেফারেন্সিয়াল প্রেসিপিটেশনের হেল্প এখানে আমরা নিই। এখানে অ্যামোনিয়াম কার্বনেট ইউজ করে আমরা প্রেসিপিটেট করি এবং সেইখানে কার্বনেট আয়নের যে কনসেন্ট্রেশন দ্যাট ইজ অনলি সাফিসিয়েন্ট টু প্রেসিপিটেট বেরিয়াম, স্ট্রংশিয়াম অ্যান্ড ক্যালসিয়াম 2+। সো এইভাবে আমরা সলবিলিটি প্রোডাক্ট প্রিন্সিপালের হেল্প নিয়ে আমরা বিভিন্ন আয়নকে প্রেফারেন্সিয়ালি প্রেসিপিটেট করতে পারি এবং তাদেরকে সেপারেট আউট করতে পারি। সো দিস ইজ the solubility and solubility effect, common ion effect and their application to the precipitation and separation of common metallic ions as hydroxides, sulfides, phosphate, carbonates, sulfates, halides, etc. Halides, precipitation of halides, এইটা আমরা একটু উল্লেখ করে নিই।
precipitation of গ্রুপ 1-এ সেখানে যেটা রয়েছে সিলভার, lead এবং Hg প্লাস আর Hg22 প্লাস, এদেরকে আমরা প্রেসিপিটেট ফেলি ইউজিং ডাইলুট HCl। এদেরকে আমরা প্রেসিপিটেট ফেলি ইউজিং ডাইলুট HCl। এক্ষেত্রে ওই সেম সলভেবল প্রোডাক্ট প্রিন্সিপালের হেল্প নিয়ে এরা ইন দ্য ফর্ম অফ ক্লোরাইড প্রেসিপিটেট পড়ে, কিন্তু এক্ষেত্রে কিন্তু আমরা কনসেন্ট্রেট HCl ইউজ করতে পারি না। তার কারণ কনসেন্ট্রেট HCl ইউজ করলে যেটা সমস্যা হয়, এই লেড সেটা কিন্তু রিডিজলভ করে যাওয়ার একটা চান্স থেকে যায়, একটা কমপ্লেক্স অ্যানায়ন সেক্ষেত্রে ফর্মেশন হয়, ফলত সেটা কিন্তু কিছুটা সলিউবল ফর্মে চলে যায়। সরি, লেড প্লাস না, লেড 2 প্লাস। সো সেক্ষেত্রে কিন্তু PbCl4 2 মাইনাস ফর্ম করে সেটা সলিউশনে চলে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। সো এটা হচ্ছে আমাদের যে সলিবিলিটি অ্যান্ড সলিবিলিটি এফেক্টের পোর্শনটা আমাদের সিলেবাসে ছিল সেটা সংক্রান্ত আলোচনা।